ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। নমস্কার, আমি রাকিব। গল্পাসুর গল্পের গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের শোনাব স্যার আর্থার ইগনেশিয়াস কোনান ডয়েলের বিশ্ববিখ্যাত চরিত্র শার্লক হোমস অবলম্বনে লেখক সুমন এস জালুইয়ের কলমে দি অ্যাডভেঞ্চার অফ রুবি অব দ্য সান। গল্পটি পুরোটা মন দিয়ে শুনুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না, কারণ 1 লক্ষের পরিবার হতে আর মাত্র কয়েক হাজার সাবস্ক্রাইবার বাকি। তাহলে বেশি দেরি নয়, শুরু করছি দুর্দান্ত গোয়েন্দা গল্প দি অ্যাডভেঞ্চার অফ রুবি অব দ্য সান। সময়টা মার্চ মাসের শুরুর দিক। লন্ডন তথা সমগ্র ইউরোপের প্রকৃতিতে বসন্তের সমাগম অনুভব করা যাচ্ছে। এইরকম মনোরম একটি সকালে আমাদের 221B বেকার স্ট্রিটে আমাদের বাসায় আমি এবং শার্লক বসে নিউজ পেপারের পাতা উল্টাচ্ছি। এমন সময় বাইরের দরজার ঘণ্টাটা বেজে উঠল। 1 বার, 2 বার, 3 বার। আমি কিছুটা বিরক্ত হয়ে খবরের কাগজ থেকে মুখ তুললাম। মিসেস হাডসন নিশ্চয়ই দরজার বাইরে ঘণ্টাধ্বনি শুনতে পেয়েছেন। হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন, তাই দরজা খুলতে একটু সময় লাগছে। কিন্তু বাইরে উপস্থিত অতিথি অথবা অতিথিগণের আর তর সইছে না। নিজের মনে মনেই বলছিলাম যে আরে রোসো বাপু রোসো, এত তাড়াহুড়োর কি আছে, মানুষকে দরজা খোলার সময়টুকু তো দিতে হবে। শার্লক খবরের কাগজটা নির্বিকার মুখেই পড়ে চলেছিল। কোনো জরুরি সংবাদ নিয়ে ইন্সপেক্টর লেস্ট্রেড উপস্থিত হয়েছে। এখনই মিসেস হাডসন দরজা খুলে দেওয়ার সাথে সাথে এক নিঃশ্বাসে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে আমাদের ঘরে এসে হাজির হবে। মিসেস হাডসন দরজাটা খুলে দিলেন, আর দেখা গেল একজোড়া ভারী বুটজুতো বেশ জোরে শব্দ তুলে দ্রুত বেগে এই ঘরের দিকেই ধেয়ে এলো। ঘরে প্রবেশের অনুমতি না নিয়ে এক ধাক্কায় দরজাটা খুলে একজন পরিচিত চেহারাকে হাঁপাতে দেখলাম। মিস্টার হোমস, একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। খবরের কাগজ থেকে এবার মুখ সরালো শার্লক হোমস। তার দৃষ্টি স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা ইন্সপেক্টর লেস্ট্রেডের দিকে। শার্লকের ঠোঁটের কোণে হালকা হাসি দেখতে পেলাম। ইন্সপেক্টর লেস্ট্রেড, আগে আপনি শান্ত হয়ে বসুন। এত উত্তেজনা শরীরের পক্ষে ভালো না। ইন্সপেক্টর ফায়ার প্লেসের সামনে রাখা চেয়ারে বসল। টেবিলের উপর থেকে ঢাকনা সরিয়ে জলের গ্লাসটা তার দিকে এগিয়ে দিল শার্লক। নিন ইন্সপেক্টর, একটু জল খান। লেস্ট্রেড জল পান করছিল। এমনি সময় শার্লক জিজ্ঞাসা করল, কোনো দুর্মূল্য বস্তু চুরি গেছে কিংবা কোনো গুরুত্বপূর্ণ স্থানে কোনো ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে, অথবা এই দুই ঘটেছে, তাই না ইন্সপেক্টর? জল খেতে গিয়ে ইন্সপেক্টর লেস্ট্রেড বিষম খেতে খেতে নিজেকে সামলে নিয়ে চোখ বড় বড় করে শার্লকের দিকে তাকিয়ে রইল। আপনি কি করে খবর পেলেন মিস্টার হোমস? আমি তো এখনো কিছুই জানাইনি আপনাকে এই বিষয়ে। শার্লক হাসি মুখেই নিজের কোটের পকেট থেকে একটা সিগার বের করে দুটো ঠোঁটের ফাঁকে রেখে উত্তর দিল, ও কিছু না ইন্সপেক্টর, আপনি শুরু করুন। আপনার মুখ থেকে ঘটনাটি বিস্তারিত জানার জন্য অধীর আগ্রহ প্রকাশ করছি। গতকাল রাত্রে ব্রিটিশ মিউজিয়ামের এক্সিবিশন হল থেকে একটা মহামূল্য রত্ন চুরি গেছে মিস্টার হোমস। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ব্রিটিশ মিউজিয়ামে চুরি? হ্যাঁ ডক্টর ওয়াটসন, ঠিকই শুনেছেন। আলেকজান্ডার দি গ্রেটের রুবি অফ দ্য সান গতকাল মিউজিয়াম থেকে খোয়া গেছে। আর শুধু তাই নয়, মিউজিয়ামের বাইরে পাহাড়রত একজন প্রহরীকেও খুন করা হয়েছে। ব্যাপার বেশ গুরুতর বলেই মনে হচ্ছে। মাই ডিয়ার ওয়াটসন, চলো জলদি ওঠো, একবার গ্রেট রাসেল স্ট্রিটে ঘুরে আসা যাক। ঠিক আছে লেস্ট্রেড, দেখা যাক এই রুবির গতিপথ কত দূর। গাড়িতে করে গুড স্ট্রিট হয়ে যাওয়ার সময় শার্লক মন্তব্য করল, রুবি অফ দ্য সানের ইতিহাসটা যেন বড়ই অদ্ভুত। আমি একটু ভেবে নিয়ে বললাম, পুরোটা না জানলেও কিছুটা জানি। যেমন এটাই জানি যে ম্যাসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডার দি গ্রেট ছিলেন এই রুবির মালিক। প্রাচ্যের কোনো এক দেশ থেকে তিনি এটা উপহার স্বরূপ পেয়েছিলেন। আর না, আর তেমন কিছু জানা নেই। শার্লক আমার উত্তরে হেসে একটা সিগারে অগ্নি সংযোগ করল। রুবি ডায়মন্ডেরই একটা প্রকারভেদ। প্রকৃত কারণে কেবলমাত্র বর্ণের তফাতে এই বহুমূল্য রত্নের নাম বদলে যায়। লাল বর্ণের জন্য এর নাম হয়েছে রুবি, কিন্তু অন্যান্য রুবির তুলনায় এই পাথরটি আলাদা কোথায়? কেনই বা এটি দুর্মূল্য এবং দুষ্প্রাপ্য, সেটা কি তোমাদের জানা আছে? আমি ঘাড় নেড়ে না জানালাম।
অন্যান্য রত্নের মতো শুধুমাত্র এটির উপর আলো পড়লে এই রুবি সেই আলোকে প্রতিফলিত করে তা নয়। সূর্যের আলো একবার এর উপর পড়লে এটা সেই আলো সারাক্ষণ প্রতিফলিত হতে থাকে সূর্যাস্তের পরেও, অনেকটা চাঁদের মতো। উজ্জ্বল লাল ছটায় একটা অন্ধকার ঘরকে ভরিয়ে তুলতে পারে। সারা পৃথিবী তন্ন করে খুঁজে ফেললেও এই পাথর আর দ্বিতীয় পাওয়া যাবে না। কাজেই পায়রার ডিমের মতো সাইজের এই পাথরটার দাম যে অমূল্য সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। ইংল্যান্ডের বাইরে সারা পৃথিবী জুড়ে চোরাই বাজারে এই রত্নের যে মূল্য ধারণ হবে এবং এটাকে পাওয়ার জন্য যে পরিমাণে প্রতিযোগিতা চলবে, তাতে আরও একটা দুটো খুনের খবর পেলে আশ্চর্য হব না বন্ধু। এতক্ষণে রুবি অব দ্য সানের বিশেষত্ব কোথায় সেটা বুঝতে পারলাম। কিন্তু মিস্টার হোমস, ওই রুবি অফ দ্য সানের ইতিহাসটা কি যেন বলছিলেন? শার্লক এক মনে সিগার টানছিল এবং ইন্সপেক্টর লেস্ট্রেডের মুখের দিকে বেশ মজার দৃষ্টিতে তাকিয়েছিল। আনুমানিক 327 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ভারতীয় অভিযান শুরু হয় আলেকজান্ডার দ্য গ্রেটের। আচেমেনিড পারস্য অর্থাৎ বর্তমানের ইরান জয় করার পর আলেকজান্ডারের বাহিনী দক্ষিণ পূর্বে আরিয়ানের দিকে অগ্রসর হয়, যার বর্তমান নাম। শার্লকের কথা শেষ হওয়ার আগে আমি উত্তেজিতভাবে বলে উঠলাম, আফগানিস্তান। ইয়েস ইয়েস মাই ডিয়ার ওয়াটসন, আফগানিস্তান। তার লক্ষ্য ছিল আফগানিস্তানের বাদাখশান প্রদেশ। রত্নখনির জন্য এই অঞ্চলের খ্যাতির কথা তোমার নিশ্চয়ই অজানা নয় বন্ধু। কর্মক্ষেত্রে জীবনের অনেকটা সময় আফগানিস্তানে অতিবাহিত করার দরুন নিজের হাতের তালুর মতোই এই এলাকাকে তুমি চেনো। ইস, এই তথ্যটা আমার জানা উচিত ছিল। আমি নিজেও সেই খনি থেকে ল্যাপিস লাজুলি বের করতে দেখেছি। একদম ওয়াটসন, লাপিস লাজুলি অত্যন্ত মূল্যবান তীব্র নীলাভ একটি রত্ন আকরি। মিশরের তুতেনখামেনের মুখোশে সোনার উপর এই নীলাভী ল্যাপিস ব্যবহৃত হয়েছিল। তা সে যাই হোক, আলেকজান্ডার তার বিশাল সেনাবাহিনী নিয়ে বাদাখশান প্রদেশের সীমান্তে এসে পৌঁছলে সেখানকার তৎকালীন শাসক যুদ্ধ না করে সন্ধিতে আসেন এবং উপহার স্বরূপ পৃথিবীর শ্রেষ্ঠ সম্রাটকে স্মারক স্বরূপ এই মহামূল্য রুবি অব দ্য সান আলেকজান্ডারকে উপহার দেন। প্রাচীন আরিয়ান প্রদেশের মানুষের মনে বিশ্বাস ছিল যে এই পাথর যার কাছে থাকবে সূর্যের অসীম ক্ষমতাও তার সঙ্গে অবস্থান করবে। 325 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আলেকজান্ডার দি গ্রেট ভারত অভিযানে একের পর এক অভিযানে সাফল্যবান। তারপর অবশেষে জিলাম রাজপুরু তার সঙ্গে সন্ধি না করে যুদ্ধে অবতীর্ণ হন। আলেকজান্ডার তাকেও পরাস্ত করেন। তার মনেও এই রুবির মিথের প্রতি স্থির বিশ্বাস জন্মায়। পরবর্তী সময়ে গ্রিসে ফেরার পথে আলেকজান্ডার মারা যান। সেই সময় তার কমান্ডার ক্রেটাসের নেতৃত্বে আলেকজান্ডারের দেহকে সংরক্ষিত করে গ্রিসে আনা হয়, কিন্তু এই রুবি অব দ্য সান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। 1765 খ্রিস্টাব্দে সেটা অনেক হাত বদল হয়ে ইংল্যান্ডের বিখ্যাত চার্লস পরিবারে আসে এবং তাদের পারিবারিক স্মারক হিসেবে এই WC1B3DG লন্ডনের ঠিকানার এক্সিবিশন হলে শোভা পায়। গাড়ি গ্রেট রাসেল স্ট্রিটে ব্রিটিশ মিউজিয়ামের সামনে এসে দাঁড়ালো। আমরা গাড়ি থেকে নেমেই দেখলাম লন্ডন পুলিশ বাহিনীর বিশাল বড় একটা অংশ সেখানে পাহারায় মোতায়েন করা রয়েছে। সংবাদ মাধ্যম এবং প্রচুর কৌতূহলী মানুষের ভিড় সেখানে জড়ো হয়েছে। পুলিশ প্রাণপণে সেই ভিড় সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আসুন মিস্টার হোমস, মিস্টার ওয়াটসন আসুন। আমরা গাড়ি থেকে নেমে তিনজনেই হন্তদন্ত হয়ে ব্রিটিশ মিউজিয়ামের এক্সিবিশন হলে প্রবেশ করলাম। দেখলাম প্রধান প্রহরীর মৃতদেহ তখনও সেখানে শায়িত রয়েছে। সাদা চাদর সরিয়ে হোমস মৃতদেহটা খুঁটিয়ে পর্যবেক্ষণ করছিল। মৃত ব্যক্তির নাম টমাস ইলিংওয়ার্থ। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর শার্লক আমাকে আর ইন্সপেক্টর লেস্ট্রেডকে ডেকে দেখালো, ভালো করে লক্ষ্য করে দেখো লেস্ট্রেড, ইলিংওয়ার্থের গলায় খুব সরু এবং মজবুত কিছু ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে এবং ইলিংওয়ার্থের মাথাটা তুলে ঘাড়ের কাছে দেখিয়ে পিছনে একটা মাত্র ফাঁসের চিহ্ন পাওয়া যাচ্ছে, অর্থাৎ খুনি ইলিংওয়ার্থকে ফাঁস লাগিয়ে পেছন থেকে শক্ত করে চেপে ধরেছিল। মুখের চারপাশে দাগগুলো দেখে বোঝা যাচ্ছে হত্যার আগে শক্ত করে মুখটা চেপে ধরা হয়েছিল, কিন্তু কোনো আঙুলের ছাপ নেই, অর্থাৎ খুনি হাতে দস্তানা পড়েছিল। খুনের সময় কিছু আন্দাজ করতে পারছেন মিস্টার হোমস? নিজের কোটের পকেট থেকে ট্যাগ ঘড়িটা বের করে দেখে নিয়ে শার্লক বলল, এখন সময় 9:20 মৃতদেহের রাইগার মর্টিস দেখে বলা যেতে পারে খুনের সময় গতকাল রাত 1টা থেকে ভোর 3টের মধ্যে। বাই দ্য ওয়ে, মৃতদেহ কি এখানেই পড়েছিল ইন্সপেক্টর? আগে না মিস্টার হোমস, মৃতদেহ মিউজিয়ামের গেটের বাইরে ফুটপাতে পড়েছিল।
শার্লক কয়েক মুহূর্ত গভীর চিন্তায় মগ্ন হলো, তারপর বলল, এবার চুরির জায়গাটা একটু দেখবো ইন্সপেক্টর। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, প্লিজ আসুন আমার সঙ্গে। যেখানে রুবি অফ দ্য সান প্রদর্শিত হতো, ইন্সপেক্টর লেস্টারের সঙ্গে আমরা সেই শোকেসের সামনে উপস্থিত হলাম। একটা কারুকার্য খচিত বার্মাটিক 4 পেয়ে টেবিলের উপর বেলজিয়াম কাট কাচের প্রতিফলনহীন স্বচ্ছ বাক্সের মধ্যে নীল মখমলের উপর রুবিটি রাখা থাকত। আর ঠিক এর মাথার উপর কাচের আস্তরণ এবং আয়না দিয়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিরণ প্রতিফলনের বন্দোবস্ত ছিল। এখন সেই আলো শুধুমাত্র ফাঁকা কাচের বাক্সে মখমলের উপর পড়ছে। অনেকক্ষণ ধরে নিজের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলো শার্লক। পরিষ্কারভাবে কাচের বক্সে খুলে রুবি বের করা হয়েছে এবং এখানেও কোনো হাতের ছাপ নেই। কোথাও কোনো দেয়াল কিংবা দরজা ক্ষতিগ্রস্ত হয়নি। তার মানে চোর সোজা পথে এসে রুবি এই বাক্স থেকে বের করে আবার সোজা পথেই বেরিয়ে গেল। এটা কি তোমার কাছে যথেষ্ট সন্দেহজনক মনে হচ্ছে না লেস্ট্রেড? হ্যাঁ, সন্দেহজনক তো বটেই। গত রাতে পাহারারও তো সব প্রহরীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে মিস্টার হোমস, কিন্তু কেউই এই খুন এবং চুরির কোনো ঘটনা বুঝতেই পারেনি। তবে টমাস ইলিংওয়ার্থ খুব পুরনো এবং বিশ্বস্ত প্রহরী বলে নিজের বয়ানে উল্লেখ করেছেন মিউজিয়ামের কিউরেটর জর্জ ব্রাউন। তার দৃঢ় বিশ্বাস চোরকে আটকাতে গিয়েই টমাস ইলিংওয়ার্থের এই নির্মম পরিণতি ঘটেছে। মিউজিয়াম কর্তৃপক্ষের বাকিরাও ইলিংওয়ার্থ সম্পর্কে ওই একই মতামত পেশ করেছেন মিস্টার হোমস। ওকে মিস্টার ইন্সপেক্টর, মৃতদেহটি অটোপসির জন্য পাঠিয়ে দিন এবং এখন 1 কাপ কড়া কফি এবং ধূমপান অত্যন্ত আবশ্যক হয়ে পড়েছে। এবং আফটার দ্যাট মিউজিয়ামের কিউরেটর জর্জ ব্রাউনের সঙ্গে একবার কথা বলবো। আমরা বাইরে বেরিয়ে এলাম। মিউজিয়ামের উল্টো দিকের ফুটপাতে একটা রেস্তোরাঁয় 3 জনে কফি এবং স্যান্ডউইচ অর্ডার দেওয়া হলো। ইন্সপেক্টর লেস্ট্রেড জিজ্ঞাসা করলেন, যেটুকু পর্যবেক্ষণ করলেন তাতে আপনার কি মনে হচ্ছে মিস্টার হোমস? স্যান্ডউইচ এসে গিয়েছিল। শার্লক প্লেট থেকে একটা তুলে নিয়ে তাতে কামড় বসালো। ওয়েল, ইলিংওয়ার্থের গলায় ফাঁস দেখে আমি নিশ্চিত যে খুব সূক্ষ্ম রেশমের সুতোর ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু মুখ কেন চেপে ধরা হয়েছিল সেটা বুঝতে পারছি না। শরীরে আর কোনো ধস্তাধস্তি বা মারামারির চিহ্ন যেখানে নেই। একটা বিষয় জানতে পারলে খুব উপকার হতো, কিন্তু এখন আর সেটা মেলা সম্ভব না। আমি জিজ্ঞাসা করলাম, সেটা কি? জুতোর ছাপ, মাই ডিয়ার ওয়াটসন। আমরা যে রেস্তোরাঁয় খেতে ঢুকেছিলাম সেটা বিশেষ বড় এবং সুসজ্জিত নয়। দেখে বোঝাই যায় অফিসের কেরানিরা সেখানে তাদের টিফিন এবং চা কফির তেষ্টা মেটায়। যে বেয়ারাটি আমাদের স্যান্ডউইচ এবং কফি পরিবেশন করছিল সে আমাদের সামনে এসে দাঁড়াল। শার্লকের দিকে কৌতূহল বশত এক দৃষ্টে তাকিয়েছিল। শার্লক সেটা লক্ষ্য করে বলল, তুমি বোধহয় আমাদের কিছু বলতে চাইছো মাই ফ্রেন্ড। আমি এবং ইন্সপেক্টর লেস্ট্রেড তার দিকে তাকালাম। আপনি কি লন্ডন শহরের বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস? বিখ্যাত কিনা জানি না, তবে এটা একদম নির্ভুল অনুমান। স্যার, আমি আপনার অনেক অ্যাডভেঞ্চার পড়েছি ডক্টর ওয়াটসনের লেখায়। আমি আপনার একজন ভক্ত। বেশ, বুঝলাম। আমি বড়ই আনন্দিত। শার্লক এবং আমার দুজনের এরকম আচমকা অনুরাগী পেয়ে মনটা বেশ আনন্দিত লাগলো। বেয়ারাটি আবার বলতে শুরু করলো। আমি এবং লেস্ট্রেড মন দিয়ে দুজনের কথোপকথন শুনছিলাম। গতকাল রাত্রের দিক করে আমাদের রেস্তোরাঁয় একজন এসেছিল। তখন আমাদের রেস্তোরাঁ বন্ধ করার সময় আমরা তোড়জোড় করছি। লোকটি এই টেবিলেই বসে হাতের ইশারায় আমাকে ডাকলো এবং 1 পেয়ালা ব্ল্যাক কফি অর্ডার করলো। আমি বললাম যে এখন তো রেস্তোরাঁ বন্ধ করার সময়, কাজেই এখন আর কিছু হবে না। লোকটি মুখে কোনো সাড়া না দিয়ে টেবিলের উপর $1 নোট রেখে দিল। তার ইশারায় এমন কিছু ছিল যে তাকে আমি না করতে পারলাম না। হেসেলের দিকে চলে গেলাম কফি বানাতে। তারপর টেবিলে কফি সার্ভ করে চলে আসার সময় পিছন ফিরে দেখলাম তার সঙ্গে টেবিলে যোগ দিয়েছেন জর্জ ব্রাউন। মিউজিয়ামের কিউরেটর জর্জ ব্রাউন? এবার আমি এবং ইন্সপেক্টর লেস্ট্রেড আকাশ থেকে পড়লাম। শার্লকের চেহারায় কোনো পরিবর্তন দেখলাম না। ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, লোকটিকে দেখতে কেমন ছিল? মুখ ঠিক করে দেখা যায়নি। একটা হ্যাটে মুখের উপর দিকটা অনেকটাই ঢাকা ছিল, মুখ নিচু করে রেখেছিল, তবে তার লাল দাড়িটা দেখা যাচ্ছিল। ডিয়ার, উনি তোমাকে কফির অর্ডার দিয়েছিলেন, মানে তুমি ওনার গলার স্বর শুনেছ? গলার স্বর খুব ধরা, কর্কশ গোছের। জর্জ ব্রাউনের মুখ তুমি দেখেছিলে? না, মুখ আমি দেখিনি ঠিকই, কিন্তু উনি আমাদের রেস্তোরাঁয় প্রায়ই লাঞ্চ করতে আসেন। ওনার পরনের ওই কোটটা আমি চিনি। আচ্ছা, আর কিছু লক্ষ্য করেছিলে?
না, আর কিছু তেমন লক্ষ্য করিনি, কারণ আমার ছুটির সময় পেরিয়ে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে সব কিছু গোছাচ্ছিলাম। তবে তবে হ্যাঁ, মনে পড়েছে, আমি বেরিয়ে যাওয়ার সময় লোকটা বেরিয়ে যাচ্ছিল। পিছন দিক থেকে তার হাঁটাটা আমি লক্ষ্য করেছিলাম। লোকটা যেন হালকা খুঁড়িয়ে হাঁটছিল। শার্লক হেসে নিজের ওয়ালেট থেকে দুটো $1 নোট বের করে টেবিলের উপর রাখল। থ্যাংক ইউ মাই ইয়ং ফ্রেন্ড, তুমি অনেক অনেক মূল্যবান তথ্য দিয়েছো। নাও, এটা শার্লক হোমসের তরফ থেকে তোমার ছোট্ট পুরস্কার। আমরা টেবিল ছেড়ে উঠে পড়লাম। বাইরে এসে শার্লক এবং ইন্সপেক্টর লেস্ট্রেড দুজনে দুটো সিগার ধরালো। আমরা আবার মিউজিয়ামের দিকে ফিরে চললাম। মিউজিয়াম কিউরেটর জর্জ ব্রাউনকে তার কেবিনেই পেয়ে গেলাম। তিনি আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। নিজেদের মধ্যে পরিচয় বিনিময়ের পর মিস্টার ব্রাউন বললেন, ব্যাপারটা যে খুবই জটিল তা আমি বুঝতে পারছি মিস্টার হোমস, কিন্তু ইলিংওয়ার্থের প্রতি কোনোভাবেই সন্দেহ করতে পারছি না। মানুষটা আজ 27 বছর ধরে অত্যন্ত তৎপরতা এবং নিষ্ঠার সঙ্গে এই মিউজিয়ামে নিজের দায়িত্ব পালন করে চলেছে। এত বছরে একটা দিনও ওর কাজে কোনো ভুল আমি দেখতে পাইনি। আচ্ছা মিস্টার ব্রাউন, এলিংওয়ার্থের কথা বাদ দিন, মিউজিয়ামে আর কোনো কর্মচারীর প্রতি কি আপনার সন্দেহ হয়? কিউরেটর মিস্টার ব্রাউন কিছুক্ষণ ভেবে নিয়ে বললেন, এই মিউজিয়ামের সব কর্মচারী যথেষ্ট যত্নশীল এবং কর্তব্যপরায়ণ মিস্টার হোমস। কাজেই এই চুরির সঙ্গে এখানকার কোনো ব্যক্তির যোগ আছে বলে আমি অন্তত মনে করি না। আমরা তিনজন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। বেরিয়ে আসার সময় শার্লক হঠাৎ করে ঘুরে দাঁড়ালো। আচ্ছা মিস্টার ব্রাউন, আপনি কি গতকালও এই ওভারকোটটাই পরেছিলেন? ঘরের এক কোণে স্ট্যান্ডে ঝুলিয়ে রাখা হ্যাট এবং ওভারকোটে আমাদের নজর গেল। শার্লকের প্রশ্নে জর্জ ব্রাউন একটু আশ্চর্য হলেন, তারপর আবার নিজেকে সামলে নিয়ে উত্তর দিলেন, আসলে গতকাল আমি নিজের এই ওভারকোটটা নিতে ভুলে গিয়েছিলাম, ওটা এখানেই রাখা ছিল। সি, ঠিক আছে মিস্টার ব্রাউন, এখন আমরা আসি, তদন্তের প্রয়োজনে আবার আসবো। গুড বাই। আমরা বেরিয়ে এলাম। শার্লক আর কোনো কথা বলছিল না। আমি জানি এতক্ষণ অনেক কথা বলে নিয়েছে সে। এখন সে গভীর চিন্তায় মগ্ন হবে। এই সময় কেউ কিছু জিজ্ঞাসা করলে আর কোনো উত্তর মিলবে না। আমিও তাকে তাই আর কোনো প্রশ্ন করলাম না। কেবল ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন, মিস্টার হোমস, আমাকে এখন একবার ওয়েস্ট মিডফিল্ডে যেতে হবে। সেন্ট বার্থলোমিউ হাসপাতালে অটোপসি হবে ইলিংওয়ার্থের। সেখানে ডাক্তারের সঙ্গে কথা বলাটা খুব দরকার। সেন্ট বার্থলমিউ হসপিটালের নাম শুনে শার্লক হোমসের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল, সঙ্গে আমারও। ইন্সপেক্টর, এই বসন্তের মনোরম সকালে আপনি পুরনো স্মৃতি আবার মনে করিয়ে দিলেন। বার্থলোমিউ হসপিটাল কি করে ভুলতে পারি? সেখানেই আমার সঙ্গে ওয়াটসনের প্রথম আলাপ ঘটে। একজন প্রিয় এবং নির্ভেজাল বন্ধুকে পাওয়ার সৌভাগ্য কখনো কি ভোলা যায়? মাই ডিয়ার ওয়াটসন, মনে পড়ছে আমাদের সেই প্রথম সাক্ষাতের স্মৃতি? আমিও স্মৃতিমেদুর হয়ে পড়েছিলাম শার্লক হোমসের এই বক্তব্যে। তুখোর ক্ষুরোধার বুদ্ধিসম্পন্ন এমন একজন প্রতিভাধরকে পাওয়ার কথা সত্যিই বলা যায় না। কাজেই আমাদের পরবর্তী গন্তব্য হল ওয়েস্ট মিডফিল্ড। লেস্টারের থেকে জানতে পারলাম যে ডাক্তার ইলিংওয়ার্থের দেহের পোস্টমর্টম করবেন তার নাম ব্যাকহাউস। বার্থলোমিউ হাসপাতালে পৌঁছে কিছুক্ষণ আমাদের ভিজিটার্স করিডোরে অপেক্ষা করতে হলো, কারণ ডক্টর ব্যাকহাউস অটোপসি রুমে ব্যস্ত ছিলেন। প্রায় 1.25 ঘন্টা পর একজন নার্স এসে আমাদের জানালো যে ডক্টর নিজের চেম্বারে আমাদের ডেকে পাঠিয়েছেন। আমরা গিয়ে চেম্বারে প্রবেশ করলাম। গুড আফটারনুন ইন্সপেক্টর লেস্টেড। গুড আফটারনুন ডক্টর। আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি হলেন প্রখ্যাত গোয়েন্দা মিস্টার শার্লক হোমস এবং ওনার সহকারী ডক্টর জন ওয়াটসন। ডক্টর ব্যাকহাউস নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আমাদের সঙ্গে করমর্দন করে আমাদের তিনজনকেই বসতে অনুরোধ করলেন। সত্যি আজকের দিনটা আমার কাছে বড় অদ্ভুত। এর আগে এত চমকপ্রদ ঘটনা একসাথে আমার জীবনে ঘটেনি ইন্সপেক্টর।
ব্রিটিশ মিউজিয়াম থেকে মহামূল্য রত্ন চুরি এবং হত্যাকাণ্ডের খবর, সেই হত্যায় মৃত ব্যক্তির অটোপসি আমার হাতে, এবং সর্বোপরি সেই হত্যার তদন্তের সুবাদে প্রখ্যাত গোয়েন্দা শার্লক হোমস এবং ডক্টর জন ওয়াটসনের সঙ্গে আমার আলাপ। ডক্টর ব্যাকহোসের এই কথার উত্তরে শার্লক হাসল। আপনার প্রশংসাও আমরা শুনেছি ইন্সপেক্টর লেস্ট্রেডের মুখ থেকে। ফরেন্সিক সায়েন্সে আপনি অত্যন্ত ধুরন্ধর। আচ্ছা ডক্টর, আপনি তো গ্রেক, এই রুবি অফ দ্য সানের ইতিহাসটা নিশ্চয়ই আপনার জানা আছে। কাজেই এই চুরি এবং হত্যার ঘটনায় আপনি কি কিছু আলোকপাত করতে পারেন? ইলিংওয়ার্থের দেহ পোস্টমর্টেম করে যেটুকু বুঝতে পেরেছি, তাতে তাকে গলায় ফাঁসি দিয়ে খুন করা হয়েছে। সেটা মৃতদেহের মুখের অভিব্যক্তি দেখে আপনারাও বুঝতে পেরেছেন নিশ্চয়ই। মৃত্যুর পূর্বে কোনোভাবে তার মুখ চেপে ধরা হয়েছিল, সম্ভবত দম বন্ধ করার জন্যে। আর সেটাই আমার কাছে একটা আশ্চর্য যে খুনি যখন তাকে গলায় ফাঁসি দিয়ে হত্যা করার পরিকল্পনা করেছিল, তখন শ্বাসরোধ করার চেষ্টা কেন করল? প্রথমেই তো গলায় ফাঁসি দিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে পারত। হয়তো প্রথমে খুনি ইলিংওয়ার্থকে শ্বাসরোধ করে মারারই পরিকল্পনা করেছিল, সেই পদ্ধতিতে সফল না হওয়ায় তাকে আবার গলায় ফাঁস দিয়ে হত্যা করে। হতে পারে ইন্সপেক্টর, তবে কি জানেন, একটা আফসোস থেকেই গেল। ইচ্ছা ছিল একদিন ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে রুবি অফ দ্য সান নিজের চোখে একবার দেখে আসব। বুঝতেই তো পারছেন, সেই মহামূল্য রত্নের সঙ্গে আলেকজান্ডার দ্য গ্রেটের নাম জড়িয়ে থাকায় একজন গ্রিক হিসাবে সেটা চাক্ষুষ করার একটা ইচ্ছা আমার ছিল। কিন্তু ডক্টর ব্যাকহোস একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর আবার হেসে আমাদের বললেন, তবে সেটা দেখার আশা ছাড়ছি নে, কারণ এই তদন্তের ভার যখন স্বয়ং শার্লক হোমস নিজের কাঁধে তুলে নিয়েছেন, তখন আমার স্থির বিশ্বাস রুবি অফ দ্য সান আবার নিজের জায়গায় আগের মতোই শোভা দেবে। আপনার এত ভরসার মান রাখতে আমি সম্পূর্ণ বদ্ধপরিকর হব ডক্টর ব্যাকহোস। কি দিয়ে ইলিংওয়ার্থের গলায় ফাঁস দেওয়া হয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, খুব সরু কিন্তু মজবুত কোনো তন্তু। রেশমের সুতোর ফাঁস? ওয়েল, হতে পারে মিস্টার হোমস। আমার মনে হয় সেটা হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। বেশ, আজ আমরা উঠি, তবে প্রয়োজনে আবার আপনার পরামর্শ নিতে আসব। নিশ্চয়ই নিশ্চয়ই মিস্টার হোমস, যে কোনো ধরনের প্রয়োজন হলে আপনি নির্দ্বিধায় আমাকে স্মরণ করবেন। আপনার মতো ব্যক্তিত্বের সাহায্যে লাগতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আমরা তিনজনেই উঠে দাঁড়ালাম। ডক্টর ব্যাকহোস এবার ইন্সপেক্টর লেস্ট্রেডকে বললেন, ইন্সপেক্টর, ইলিংওয়ার্থের অটোপসি রিপোর্টটা টাইপ হচ্ছে। আপনি বিকেল 5টা নাগাদ কোনো কনস্টেবলকে পাঠিয়ে দিলে তার হাতে পেয়ে যাবেন। আমরা হাসপাতালের বাইরে এসে ঘোড়ার গাড়িতে আবার 221B বেকার স্ট্রিটে ফেরার জন্য রওনা দিলাম। পথে উইগমার স্ট্রিট হয়ে আমাদের ফিরতে হলো, কারণ শার্লকের প্রিয় ভায়োলিনটা সেখানকার এক বাদ্যযন্ত্রের দোকানে সারাতে দেওয়া ছিল। বুঝতে পারছিলাম কেসটা নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়েছে শার্লক। আজ রাতে কিঞ্চিত কোকেন সেবনও করবে সে। শুধুমাত্র পাইপে তার চিন্তার খোরাক মিলবে না। এতক্ষণ তদন্তের আঁচে আমাদের খিদে তেষ্টা কিছুই ছিল না, কিন্তু এখন বাড়ি ফেরার পর সেটা নিদারুণ মাত্রায় অনুভব করলাম। মিসেস হাডসন নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। দেখলাম আমাদের জন্য গরম গরম ধোঁয়া ওঠা চিকেন রোস্ট প্রস্তুত ছিল, সঙ্গে স্কচ। দেখলাম একটা অন্যমনস্কতা শার্লককে পুরো দস্তুর ঘিরে ধরেছে। আমি গ্লাসে একটা চুমুক দিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কি ভাবছো বলো তো? শার্লক সেই রকম আনমনেই উত্তর দিল, কেন জানি না, আমার মনে হচ্ছে এই কেসটাই কোথাও যেন আমরা ভুল পথে চালিত হচ্ছি ওয়াটসন। কিছু ঘটনা আমাদের চোখে আঙুল তুলে স্পষ্ট অপরাধীকে শনাক্ত করে দিচ্ছে, কিন্তু আদতেও সেই ঘটনা সত্য বলে আমার মনে হচ্ছে না বন্ধু। শার্লকের এই মন্তব্যে আমি অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা হঠাৎ তোমার এই ধারণার কারণ জানতে পারি? কারণ নয় ওয়াটসন, বলো কারণগুলো। অনেকগুলো খটকা এলোমেলো হয়ে আছে। আমার বিশ্বাস সেগুলো একে অপরের সঙ্গে জুড়তে পারলে এই রহস্য আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আমি কিছুই বুঝতে পারছিলাম না, কেবল শার্লক হোমসের মুখের দিকে তাকিয়েছিলাম। শার্লক আমার মুখের দিকে তাকিয়ে হাসল। আচ্ছা আমাকে একটা কথা বলো ওয়াটসন, আপাত দৃষ্টিতে আজকের তদন্তের ভিত্তিতে
তোমার কাকে অপরাধী বলে মনে হয়? খানিক চিন্তা করে নিয়ে বললাম, এখনো পর্যন্ত সব তথ্য বিচার করে দেখলে মিউজিয়াম কিউরেটর জর্জ ব্রাউনকেই অপরাধী বলে মনে হচ্ছে। আমার উত্তরে চটাস করে একটা টুসকি দিয়ে শার্লক বলল, এটাই শুনতে চাইছিলাম মাই ডিয়ার ওয়াটসন, এটাই শুনতে চাইছিলাম। শুধু তুমি কেন, ইন্সপেক্টর লেস্টেড থেকে শুরু করে গোটা লন্ডনবাসী জর্জ ব্রাউনকেই অপরাধী বলে মেনে নেবে। কিন্তু আমি তোমাকে হলফ করে বলতে পারি সে সম্পূর্ণ নিরপরাধ। শার্লকের এই কথাটা আমার ঠিক বিশ্বাস হচ্ছিল না, কিন্তু তার মুখের উপর কিছু বলতে পারছিলাম না। আদতেও এই কেসটা আমার কাছে খুব জটিল মনে হচ্ছিল। পরের দিন সকালে 10টার সময় ব্রিটিশ মিউজিয়ামের কিউরেটর মিস্টার জর্জ ব্রাউন অত্যন্ত ব্যস্ত হয়ে যখন আমাদের কাছে এসে উপস্থিত হলো, তখন আমি অবাক হয়েই শার্লকের মুখের দিকে দেখলাম। তার ঠোঁটের এক কোণে আত্মবিশ্বাসের হাসি এবং অপর কোণে পাইপ থেকে নির্গত ধোঁয়ায় শার্লক হোমসকে রহস্যাবৃত দেখাচ্ছিল। মিস্টার জর্জ ব্রাউন হাঁপাতে হাঁপাতে বললেন, মিস্টার হোমস, ইন্সপেক্টর লেস্ট্রার্ড আমাকে অপরাধী বলে শনাক্ত করছেন। মিস্টার হোমস, আপনি দেখুন মিস্টার হোমস। শার্লক মুখ থেকে পাইপ বের করে হাতের ইশারায় মিস্টার ব্রাউনকে থামতে বললেন। মিস্টার ব্রাউন, আমি আপনার সব কথা শুনবো, কিন্তু আপনি আগে শান্ত হয়ে বসুন। প্লিজ প্লিজ বসুন। ফায়ারপ্লেসের পাশে রাখা চেয়ার টেনে জর্জ ব্রাউন বসলেন। তার সমস্ত মুখে দুশ্চিন্তা এবং লজ্জার সুস্পষ্ট ছাপ লক্ষ্য করা যাচ্ছিল। তাকে দেখে এটা বোঝা যাচ্ছিল যে একজন দায়িত্বশীল মানুষের উপর যখন চুরির অভিযোগ লাগে তখন তার মানসিক পরিস্থিতি ঠিক কি হয়। মাথা নিচু করে বিমর্ষ মুখে বসে রইলেন মিস্টার ব্রাউন। কেমন ঘটলো যেটাতে আপনাকে ইন্সপেক্টর লেস্টেড অপরাধী মনে করছে? মাথা নিচু করে কান্না মেশানো সুরে মিস্টার ব্রাউন উত্তর দিলেন, আজ সকালে ইন্সপেক্টর লেস্ট্রাড তার দলবল নিয়ে মিউজিয়ামে আরও একবার তল্লাশি চালান এবং রুবি অব দ্য সান যেখানে রাখা হতো সেখান থেকে কিছুটা পরেই কোটের একটি বোতাম পাওয়া গেছে এবং সেটা মিলিয়ে দেখা গেছে যে সেই বোতামটি আমার কোটের ডান হাতের। আপনি কি আগে খেয়াল করেননি যে আপনার কোটের ডান হাতের বোতামটি খোয়া গেছে? গতকালই করেছি মিস্টার হোমস, কিন্তু গত পরশু কোটটা লন্ড্রি থেকে আসার পর সেটা আমার চেম্বারে স্ট্যান্ডেই ভুল করে ঝুলিয়ে রেখে চলে গিয়েছিলাম। সেটা আপনাদের আগেই বলেছি। গতকালই সেটা নেওয়ার পর আমি ব্যাপারটা লক্ষ্য করি, কিন্তু আমার মনে তখন এই চিন্তা আসেনি, কারণ আমি ভেবেছিলাম হয়তো লন্ড্রিতেই কোনো কারণে সেটা ছিঁড়ে গেছে। আচ্ছা বেশ, কিন্তু মিস্টার ব্রাউন কি এমন ঘটনা ঘটলো যার কারণে ইন্সপেক্টর সদল বলে আবার আজকে মিউজিয়ামে খানা তল্লাশি চালান? সেই ব্যাপারে কিছু জানা আছে? না, আমাকে বিশেষ কিছু আর বলেননি ইন্সপেক্টর। শুধু এটা জানিয়েছেন যে সমস্ত সন্দেহ এবং প্রমাণ নাকি আপাতত আমাকেই অপরাধী বলে চিহ্নিত করছে। মিউজিয়াম কর্তৃপক্ষ আমাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে মিস্টার হোমস। যতক্ষণ না তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত এই অর্ডার আমাকে মেনে চলতে হবে। আমার মনে হয় না পুলিশ আমাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেবে। সত্যি বলতে কি, এইরকম লজ্জাজনক পরিস্থিতিতে বাকি জীবনটা কাটানোর থেকে মৃত্যু আমার কাছে অনেক কম কষ্টের। কথা শেষ করে নিজের দুহাতের তালুতে মুখ ঢেকে কেঁদে ফেললেন মিউজিয়াম কিউরেটর মিস্টার জর্জ ব্রাউন। আমি এবং শার্লক দুজনে চুপ করে বসে রইলাম কিছুক্ষণ। মিনিট 7 পর মুখ থেকে হাত সরিয়ে মিস্টার ব্রাউন বললেন,
আমি জানি না কি হতে চলেছে মিস্টার হোমস, তবে তবে নিজেকে নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ যদি পেতাম, তাহলে তাহলে আপ্রাণ চেষ্টা করতাম। আপনি বিচক্ষণ মানুষ, মনে হলো একবার আপনার কাছে আসাটা দরকার, তাই এসেছিলাম। এখনই এত ভেঙে পড়বেন না মিস্টার ব্রাউন। বিপদের সময় মনকে শক্ত এবং মাথাকে ঠান্ডা রাখতে হয়। আমি আপনাকে আরও কয়েকটা প্রশ্ন করতে চাই। চোখ মুখে মিস্টার ব্রাউন বললেন, বেশ তো, কি জানতে চান বলুন। আপনি যতদিন ইলিংবর্থকে দেখেছেন তার কাজে কি সত্যি কোনো অসঙ্গতি লক্ষ্য করেননি? দুঃখের মধ্যেও সামান্য হেসে উত্তরটা দিলেন কিউরেটর। নিজেকে অপরাধ থেকে বাঁচাতে অন্য কারোর উপরে সন্দেহ চাপাতে আমি পারবো না মিস্টার হোমস। সত্যি বলতে কি, ইলিংওয়ার্থের মতো কর্তব্যপরায়ণ মানুষ আমি খুব কম দেখেছি। কর্তব্যের খাতিরে নিজের জীবন দিতেও সে পিছু পা হলো না। এলিংবর্থের ঠিকানাটা আপনার নিশ্চয়ই জানা আছে। ইলিংওয়ার্থ এনফিল্ডের বাসিন্দা হলেও এখানে ক্লার্কেন ওয়েল স্ট্রিটে একটা বাড়িতে ভাড়া থাকতো। এই বাড়ির নম্বর ওই 11A কার্কেন ওয়েল স্ট্রিট। মিস্টার হোমস, আজ আমি উঠি কেমন? এখন যেটুকু আশা সবটাই আপনার উপর রাখছি, বাকিটা আমার অদৃষ্ট। হ্যাঁ। জর্জ ব্রাউন উঠে পড়লেন। শার্লক বলল, একটু দাঁড়িয়ে যান মিস্টার ব্রাউন, আমরাও আপনার সঙ্গে যাব আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। আমি আপ্রাণ চেষ্টা করব সত্যিটাকে সবার সামনে এনে নির্দোষ প্রমাণ করতে। তবে হয়তো কয়েকটা দিন আপনাকে নিজের ঘরে পুলিশের নজরবন্দি থাকতে হবে। আশা করব আপনি এটুকু সহ্য করে নিয়ে আমাকে এবং লন্ডন পুলিশকে তদন্তে সাহায্য করবেন। মিস্টার ব্রাউন শার্লক হোমসের কথায় সম্মতি জানালেন। আমরা তাকে তার বাড়ির সামনে নামিয়ে দেওয়ার পর আমি শার্লককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি? থানায় যাচ্ছি ওয়াটসন, সময় খুব বেশি নেই। একজন নিরপরাধ মানুষকে আইনের হাত থেকে বাঁচাতে খুব তাড়াতাড়ি যা করার করতে হবে। জানতে হবে আজকে সকালে ইন্সপেক্টর লেস্ট্রেড কেন আবার মিউজিয়াম তল্লাশি করলো। গতকাল আমরা খতিয়ে সমস্ত কিছু পর্যবেক্ষণ করেছি, কিন্তু কথাটা বলতে বলতে শার্লক চুপ করে গেল। আমি জানি শার্লক হোমসের নিখুঁত পর্যবেক্ষণ থেকে কোনো সূত্র অগোচরে থেকে যাবে, সেটা আজ পর্যন্ত হয়নি। হয়তো এই বিষয়টাই তাকে ভাবিয়ে তুলছিল। 15 মিনিটের মধ্যে আমরা থানায় এসে উপস্থিত হলাম। ইন্সপেক্টর লেস্ট্রেডকে থানাতেই নিজের টেবিলে পাওয়া গেল। আমাদের দেখে বসতে বললেন। আসুন মিস্টার হোমস, ডক্টর ওয়াটসন আসুন, প্লিজ বি সিটেড। আমরা দুজনে চেয়ার টেনে বসলাম। রুবি অফ দ্য সানের চুরির কোন সূত্র ধরতে পারলে লেস্ট্রেড? পেরেছি মিস্টার হোমস। বাহ, এ তো দারুণ ব্যাপার। তাহলে অপরাধের কোনো কিনারা হয়েছে বলে কি মনে করছো লেস্ট্রেড? অবশ্যই মিস্টার হোমস, অপরাধী আর কেউ নয়, স্বয়ং মিউজিয়াম কিউরেটর জর্জ ব্রাউন নিজেই। এখনও সব তথ্য এবং প্রমাণ তার অপরাধের পক্ষেই সায় দিচ্ছে। গতকাল পুলিশি পাহারা মোতায়েন ছিল মিউজিয়ামে। রাত 1:30 নাগাদ একজন কোট পরিহিত সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পায় আমাদের একজন প্রহরী এবং দেখামাত্রই তাকে ধাওয়া করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তি কোথাও আত্মগোপন করে, তাকে খুঁজে পাওয়া যায়নি। সেই ব্যক্তির কোটের সঙ্গে কিউরেটর জর্জ ব্রাউনের কোটটা হুবহু মিলে গেছে মিস্টার হোমস। শুধু তাই নয়, অসাবধানতাবশত মিস্টার ব্রাউনের কোটের ডান হাতের একটি বোতাম মিউজিয়াম এক্সিবিশন হলের মধ্যে পড়েছিল, যেটা সকালে আমরা সরেজমিনে তদন্ত করতে গিয়ে পাই এবং সেটা মিস্টার ব্রাউনের কোটের সঙ্গে মিলিয়ে দেখেছি। আমার মনে হয় অপরাধের দিনই এই ঘটনাটা ঘটেছিল এবং মিস্টার ব্রাউন সেই বোতামটি নিতেই গতকাল মিউজিয়ামে ফিরে এসেছিলেন। প্রহরী কি গতকাল সন্দেহজনক ব্যক্তির মুখ দেখেছিল লেস্ট্রেড? না মিস্টার হোমস, মুখ না দেখলেও সে শনাক্ত করতে পেরেছে যে জর্জ ব্রাউন এবং গতরাতে সেই রহস্যময় ব্যক্তির উচ্চতা এবং দেহের আকার একেবারে সমান। আর আপনিই ভাবুন না, মিউজিয়ামের প্রতিটি অলিগলি না জানলে কেউ কি এত তাড়াতাড়ি গা ঢাকা দিতে পারে? শার্লকের চোখে মুখে ইন্সপেক্টর লেস্ট্রেডের জন্য একটা প্রশংসার হাসি দেখতে পেলাম। একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়ল। চমৎকার ডিটেকশন ইন্সপেক্টর, সত্যি তোমার তীক্ষ্ণ বুদ্ধি তারিফ করতেই হচ্ছে। প্রহরী আর কিছু লক্ষ্য করেছিল? ইন্সপেক্টর আরও কিছুক্ষণ চিন্তা করে নিয়ে বললেন,
রহস্যময় ব্যক্তিটিকে সামান্য খোঁড়াতে দেখেছিল প্রহরী। হয়তো হয়তো কোনো দেওয়াল টপকাতে গিয়ে পা মুচকে ফেলেছিলেন মিস্টার ব্রাউন। ইন্সপেক্টরের এই কথায় খুব তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল শার্লক। তারপর বলল, বুঝলাম। তাহলে কিউরেটরকে কি অ্যারেস্ট করা হচ্ছে? হ্যাঁ, ওয়ারেন্ট রেডি হচ্ছে। আজ বিকেলের মধ্যেই হয়তো কাজটা সেরে ফেলতে পারব। হ্যাঁ, সেটা তো অবশ্যই করবেন, কিন্তু আপনার মনে হয় না কোর্টে মিস্টার ব্রাউনকে অপরাধী প্রমাণ করতে এইটুকু তথ্য বা প্রমাণ যথেষ্ট নয় ইন্সপেক্টর? কারণ মূল্যবান রুবিটিও উদ্ধার করা তার থেকে সম্ভব হয়নি। হ্যাঁ, মানছি যে খানা তল্লাশি চালিয়ে এখনও তার কাছ থেকে রুবি উদ্ধার করা সম্ভব হয়নি, কিন্তু অপরাধীর পেট থেকে কিভাবে কথা উদ্ধার করতে হয় সেটা পুলিশ ভালো করেই জানে মিস্টার হোমস। কাজেই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। অপরাধের একটা সূত্র যখন খুঁজে পেয়েছি, তখন এই তদন্তের নিষ্পত্তি নিশ্চয়ই করতে পারব। ধোঁয়া ছেড়ে শার্লক আবার প্রশংসার কণ্ঠে বলল, নিশ্চয়ই ইন্সপেক্টর, তোমার মতো নিখুঁত অনুমান, তদন্ত এবং নিষ্পত্তি খুব কমজনই করতে পারবে, কিন্তু আমি ভাবছি পুলিশের সামনে দেওয়া স্বীকারোক্তি কোর্ট কতটা মেনে নেবে। শার্লকের এই মন্তব্যে ইন্সপেক্টর লেস্টারের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। মুখের হাসি মিলিয়ে কেমন যেন থমকে গেলেন তিনি। বিষয়টা এতক্ষণে তার কাছে পরিষ্কার হলো যে শার্লক এটাই বলতে চাইছে, ইন্সপেক্টর লেস্ট্রেড এত পরিশ্রম করে যে কেস সাজাচ্ছে সেটা আদতেও কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে বেশিক্ষণ টিকবে না। বিপক্ষের জিউরি সেই রকম জাতরিল হলে ছিঁড়ে খেয়ে ফেলবে। অপদস্থ হয়ে ফিরে আসতে হবে লন্ডন পুলিশ বাহিনীকে। আপনি বোধহয় অন্য সূত্র ধরে এগোতে চাইছেন মিস্টার হোমস। মোটেই নয়, মোটেই নয় রেস্ট্রেড, মোটেই নয়। আমি শুধু আজকের দিনটা তোমার থেকে সময় চেয়ে নিচ্ছি। ততক্ষণ আপনারা মিউজিয়াম কিউরেটরকে অ্যারেস্ট না করে গৃহবন্দী রাখতে পারো। আপাতত আমাদের উঠতে হবে ইন্সপেক্টর। হাতে খুব একটা সময় নেই, এবং দ্রুত এই কেসের গভীরে পৌঁছতে না পারলে হয়তো এই মূল্যবান এবং অদ্বিতীয় রুবিটি খুঁজে পাওয়া যাবে না। আমরা উঠে পড়লাম। ইন্সপেক্টর লেস্ট্রেড বললেন, মিস্টার হোমস, আপনার বুদ্ধিমত্তার উপর আমার কিছুই বলার নেই। শুধু এইটুকু অনুরোধ করব, দয়া করে যা করার সেটা দ্রুত করবেন, কারণ বেশিক্ষণ জর্জ ব্রাউনকে ছেড়ে রাখা আমার পক্ষে সম্ভব হবে না। উপরমহল থেকে প্রচণ্ড চাপ আসতে শুরু করবে। আবার আমরা গাড়িতে। গন্তব্য 11A ক্লার্কেনওয়েল স্ট্রিট। শার্লক কোনো কথা বলছিল না, কিন্তু আমি বেশ বুঝতে পারছিলাম তার সন্দেহের তালিকা থেকে কোনোভাবেই মিউজিয়ামের প্রধান প্রহরী টমাস ইলিংওয়ার্থের নাম সরছে না। 11A ক্লার্কেনওয়েল স্ট্রিটে পৌঁছে দেখলাম সেটা একটা বেশ পুরাতন দোতলা বাড়ি। বাইরে ঘণ্টা বাজিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে হলো আমাদের। কিছুক্ষণ পর একজন মাঝবয়সী লোক এসে দরজা খুলল। বেশ রুক্ষ মেজাজের লোক। পরিচয় জানতে পারলাম তিনি ইলিংওয়ার্থের বাড়িওয়ালা। ইলিংওয়ার্থের কথা জিজ্ঞাসা করতেই বেশ ঝাঁঝালো কণ্ঠে উত্তর এলো, এ চাই আপনাদের? এ তো আচ্ছা ঝামেলায় পড়লাম। একে তো আমার নিজের 6 মাসের ভাড়া বাকি পড়ে আছে, তার উপর তার আরও পাওনাদারের ঝামেলায় প্রাণ একেবারে ওষ্ঠাগত হওয়ার জোগাড় হয়েছে মশাই। তা আপনারা কত পেতেন? হ্যাঁ, আমি এবং শার্লক একে অপরের মুখ চাওয়াচাই করলাম। নিশ্চিত থাকো লেস্ট্রেড, নিরাশ হবে না। আমরা খুব বেশি পেতাম না মশাই, তবে আপনাকে বিব্রত করতে আসি না। শুধু ওর একজন বন্ধুর খোঁজ করছি। তার নামটা কি যেন বলেছিল, মনে করতে পারছি না, তাই আপনি তার নামটা জানেন কিনা সেটাই। শার্লকের কথা শেষ হওয়ার আগেই আবার সেই কর্কশ ঝাঁঝালো কণ্ঠের উষ্মা ঝরে পড়ল। বন্ধু নয়, বন্ধু নয়, বলুন জুয়ার সঙ্গী। ওই ব্যাটার সঙ্গে মাখামাখি করেই তো ইলিংওয়ার্থ সর্বনাশের পথে পা বাড়িয়েছিল। মদ, জুয়া, মেয়ে মানুষ, হ্যাঁ, কি গুণ নেই তার। প্যাট্রিক, ওই সামনের মোড়ের সরাইখানায় তাকে পেয়ে যাবেন। আপনাদের যা কিছু পাওনা গিয়ে তার থেকে আদায় করুন, যান। আর হ্যাঁ, মনে পড়েছে, সম্প্রতি একজন তার সঙ্গে কয়েকবার দেখা করতে এসেছিল। তার নাম জানি না, এবং সে মুখ ঢেকে রাখতো, বুঝলেন। সামনের দিকে একটু খুঁড়িয়ে চলতে দেখেছি তাকে। ব্যাস, এর থেকে বেশি কিছু জানি না। যা জানতাম বলে দিলাম, আমাকে এখানে আর বিরক্ত করতে আসবেন না, যান। কথা শেষ হতে না হতেই মুখের উপর দরজা একটা সশব্দে বন্ধ হয়ে গেল। আমি এবং শার্লক আবার একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করলাম। সরাইখানায় প্যাট্রিককে পাওয়া গেল না। সেখানকার একজন কর্মীর থেকে জানা গেল ইলিংওয়ার্থ সেখানে গেলেও মদ্যপান করত না, তবে প্যাট্রিকের সঙ্গে জুয়ায় মত্ত থাকত, এবং ওদের মধ্যে
সেই বিষয়েই আলোচনা হতো, সেটাও প্রকাশ করলো। ইলিংবার্থ মারা যাওয়ার খবর প্রকাশ পেতেই পাওনাদারেরা একে একে এখানে এসেই জড়ো হতে এবং প্যাট্রিককে চেপে ধরতে শুরু করে। তাই পাওনাদারদের ভয়েই গতকাল থেকে আর আসছে না প্যাট্রিক। তার ঠিকানা বলতে পারল না ছেলেটি। দুপুর হয়ে গিয়েছিল। আমরা দুজনেই আবার 221B বেকার স্ট্রিটের অভিমুখে যাত্রা করলাম। শার্লক আবার চুপ করে আছে দেখে আমি জিজ্ঞাসা করলাম, শার্লক, তুমি কি চুরির বিষয়ে প্যাট্রিককে সন্দেহ করছো? মাই ডিয়ার ওয়াটসন, এলিংবর্থে যে এই চুরির একটা মোটিভ যে ছিল সেটার স্পষ্ট কারণ জানতে পারা গেল। কারণ তার জুয়ার নেশা থাকলেও মদের নেশা ছিল না। এটা কোনো পকেট মারা কিংবা কোনো ছিটকে চুরির কেস নয় বন্ধু। মিউজিয়াম থেকে বহুমূল্য এবং দুষ্প্রাপ্য একটা রুবি চুরি হয়েছে, যেখানে পরিষ্কার এবং ঠান্ডা মাথায় পরিকল্পনা করা হয়েছে। সেখানে একজন বেহেড মাতালকে এই পরিকল্পনায় যুক্ত করা হয়েছে বলে আমি মানি না বিশেষ। কথাটা আমারও যুক্তিসঙ্গত বলেই মনে হলো। আমি আবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ইলিংওয়ার্থ যে মদ্যপান করতো না সেটা তো এই সরাইখানার ছেলেটি বলছে, কিন্তু একজনের কথায় আমরা নিশ্চিত হচ্ছি কি করে? বুদ্ধিমান বুদ্ধিমান, তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিচ্ছ বন্ধু। মিউজিয়াম কিউরেটর জর্জ ব্রাউন এবং মিউজিয়াম কর্তৃপক্ষের বাকিরাও তাদের বয়ানে বলেছেন যে তারা কোনোদিন মদ্যপ অবস্থায় ইলিংবর্থকে ডিউটি করতে দেখেননি। হ্যাঁ সঠিক, কিন্তু তারা তো ইলিংওয়ার্থের জুয়ার নেশা আছে সেটাও বলেনি। কাজের জায়গায় সে সম্পূর্ণ অন্য ভাবমূর্তি বজায় রেখে চলত। হারবারসন করছো কি? রহস্য উদ্ঘাটনে তুমি তো দেখছি আমাকে অনেক পেছনে ফেলে এগিয়ে যাবে। হ্যাঁ, শার্লকের কথায় আমার একটু লজ্জাই লাগলো। শার্লক আমার পিঠ চাপড়ে বলল, এলিংবর্থ মদ্যপ ছিল কিনা সেটা সঠিক বলতে পারবে একমাত্র ডাক্তার ব্যাকস। তবে এটা নিশ্চিত যে যখন সে খুন হয় তখন মদ্যপ অবস্থায় সে ছিল না। তার পেটে অ্যালকোহলের উপস্থিতি থাকলে ডক্টর ব্যাকস নিশ্চয়ই সেটা তার অটোপসি রিপোর্টে প্রকাশ পেত। আমি অন্য কথা ভাবছি। কি কথা? চোরাই জিনিস পাচার হলো কিভাবে? সত্যি আশ্চর্য ঘটনা, এতক্ষণ এই বিষয়টা আমার মাথাতেই আসেনি। শার্লক বলল, চলো ওয়াটসন, একবার লেস্ট্রেডের কাছে পুনরায় যাওয়া যাক, তারপর ফিরে উত্তরপূর্তি করা যাবে। বেশি দেরি হলে ইন্সপেক্টর আবার কিউরেটর ব্রাউনকে অ্যারেস্ট করে নিতে পারেন। বুঝতে পারছিলাম শার্লক আপ্রাণ চেষ্টা করে চলেছে যে এই তদন্তকে ভুল পথে যেতে না দেওয়ার। এখন বুঝতে পারছি কেউ বা কারা হয়তো সত্যিই তদন্তের মুখ ঘুরিয়ে অন্য পথে চালিত করতে চাইছে। আমরা পুনরায় থানায় পৌঁছালাম এবং ইন্সপেক্টর লেস্ট্রেডের সঙ্গে এই গোটা বিষয়টি নিয়ে শার্লক আলোচনা করল। লেস্ট্রেডকে লক্ষ্য করলাম তিনি বেশ বিমর্ষ হয়ে পড়েছেন। তদন্তে তার অনুমানের উপর যে নতুন কোনো অনুমান এসে পড়বে সেটা তিনি বুঝতে পারেননি। বুঝতে পারছি মিস্টার হোমস, আপনি সম্পূর্ণ অন্য পথেই তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছেন, কিন্তু উপর মহল থেকে আমার ওপর কঠোর আদেশ আছে যে আজকের মধ্যে যেভাবেই হোক মিউজিয়ামের কিউরেটর জর্জ ব্রাউনকে গ্রেপ্তার করার জন্য। কারণ একাধিক সংবাদপত্র লন্ডন পুলিশের অবহেলা, অদূরদর্শিতা এবং ব্যর্থতা নিয়ে আমাদের তুলোধনা করছে। আজকের মধ্যে কোনো অন্য হদিশ না পেলে আমাকে বাধ্য হয়ে মিস্টার ব্রাউনকে গ্রেপ্তার করতে হবে মিস্টার হোমস। বুঝতে পেরেছি ইন্সপেক্টর। এখন একবার সেন্ট বার্থলমিউ হাসপাতালে যাওয়া দরকার। এলিংবর্থ নিয়মিত মদ্যপান করতো কিনা সেটা জানাটা আবশ্যক। অগত্যা আমরা আবার সেন্ট বার্থলোমিউ হাসপাতালে রওনা দিলাম। ডক্টর ব্যাকোস হাসপাতালে ছিলেন না, কোনো কাজে বাইরে গিয়েছিলেন। তাই মিনিট 15 তার চেম্বারের বাইরে লনে আমরা অপেক্ষা করছিলাম। শার্লক চুপ করে বসেছিল। এমন সময় ডাক্তারকে আসতে দেখলাম। তার দুই হাতে অনেক ধরনের জিনিস দেখতে পেলাম, প্রসাধনী, খেলনা, একটি খুব সুন্দর পুতুল এবং ফ্লাওয়ার ভাসও দেখতে পেলাম। জিজ্ঞাসু দৃষ্টিতে তিনি আমাদের দিকে তাকিয়ে হেঁটে আসছিলেন। শার্লক তাকে দেখে প্রথম কয়েক মুহূর্ত আচ্ছন্ন হয়ে তারপর নিজে দাঁড়িয়ে অমায়িক একটি হাসি হাসল। ডক্টর ব্যাকহোজ আমাদের সামনে এসে দাঁড়ালেন। দুঃখিত আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রাখার জন্য। প্লিজ মিস্টার হোমস, আপনারা ভেতরে আসুন। আমরা ভিতরে ঢুকে যে যার চেয়ারে বসতেই শার্লক কথা বলা শুরু করলো। ডক্টর, আপনি কি কোনো লম্বা ছুটিতে যাচ্ছেন? ডক্টর ব্যাকহোজ নির্বিকার মুখে উত্তর দিলেন, হ্যাঁ, বছরে একবার করে নিজের দেশ গ্রিসে আমি যাই 1 মাসের জন্য। এই সময় আমার একমাত্র মেয়ের জন্মদিন। অনেক প্রত্যাশা নিয়ে এই সময় আমার ফেরার পথ চেয়ে সে বসে থাকে। হ্যাঁ, নিশ্চয়ই। পরিবারের জন্য এইটুকু নিশ্চয়ই করা উচিত। তা কবে রওনা হচ্ছেন? এই তো আগামীকালই রওনা হব।
আপনাদের তৎপরতায় যে অপরাধী শনাক্ত হয়েছে এবং ধরা পড়ল সেটা অন্তত দেখে যাচ্ছি। তবে রুবিটি উদ্ধার হলে সেটা যদি একবার প্রত্যক্ষ করে যেতে পারতাম আরও ভালো লাগতো। উত্তরে শার্লক হেসে বলল, আশাহত হবেন না ডক্টর ব্যাকহুস, অপরাধী যখন শনাক্ত হয়েছে তখন রুবিটিও নিশ্চয়ই উদ্ধার হবে। ছুটি কাটিয়ে দেশে ফিরে নিশ্চয়ই দেখতে পেয়ে যাবেন। নিশ্চয়ই আপনাদের মতো তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি নিশ্চয়ই এই অপরাধের কিনারা সম্পূর্ণ করবেন, এই বিশ্বাস আমার আছে মিস্টার হোমস। আচ্ছা ডক্টর ব্যাকহুস, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। অটোপসিতে কি ইলিংবর্থের মদ্যপানের কোনো চিহ্ন পেয়েছিলেন? অর্থাৎ সে কি নিয়মিত মদ্যপান করত? একদমই না মিস্টার হোমস। মদ্যপান কেন, কোনো মাদক বা নেশাজাত দ্রব্যের কোনো প্রমাণ তার দেহে মেলেনি। অনেক ধন্যবাদ ডক্টর ব্যাকহুস। এখন আমরা উঠি, আপনার যাত্রা শুভ হোক। আগাম শুভেচ্ছা রইল। শার্লক এবং ডাক্তার একে অপরের সঙ্গে করমর্দন করে উঠে পড়ল। আমরা বেরিয়ে আসছিলাম। ডাক্তার আমাদের বাইরে পর্যন্ত ছেড়ে দিয়ে ফিরে গেলেন। ঘোড়ার গাড়ি দাঁড়িয়েই ছিল। আমরা গাড়িতে উঠতে যাব, ঠিক সেই সময় শার্লক বলল, এক্সকিউজ মি, বলে হন্তদন্ত হয়ে হাসপাতালের ভিতরে চলে গেল। আমরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। কয়েক মুহূর্ত পর সে ফিরে এসে কোনো কথা না বলে গাড়িতে উঠে পড়ল। গাড়ি চলতে শুরু করেছে, কিন্তু শার্লককে খুবই চিন্তিত লাগছিল। সিগারে লম্বা লম্বা টান দিচ্ছিল। লাঞ্চের পাতে মিসেস হাডসনের বানানো হ্যামবার্গার এবং স্ক্র্যাম্বলড এগের অপূর্ব স্বাদের গুণে মাথা থেকে সব দুশ্চিন্তা দূর হয়ে গেল। কিন্তু শার্লক হোমসের ভ্রুকুটি কিছুতেই যাচ্ছিল না, সেটা লক্ষ্য করলাম। শার্লক কিন্তু চিন্তিত মনে খেয়ে চলেছিল। তাকে দেখে মনে হলো না যে এত সুস্বাদু খাবারের তৃপ্তি সে অনুভব করছে। হ্যামবার্গারে কামড় দিয়ে মিসেস হাডসনের প্রতি প্রশংসা করে বললাম, যাই বলো, মিসেস হাডসনের হাতে কিন্তু জাদু আছে। বাইরে থেকে ব্রেডগুলো দেখলে বোঝাই যায় না যে তার মধ্যে পর্যাপ্ত মাত্রায় হ্যামের সুস্বাদু প্রিপারেশন ঠাসা আছে। একমাত্র বার্গারে কামড় দিয়েই সেটা অনুভব করা যায়। আমার কথা শেষ হওয়া মাত্রই একটা বিস্ফোরক দৃষ্টিতে সে আমার দিকে তাকালো। তার এই ধরনের ব্যবহারে আমিও খাওয়া বন্ধ করে তার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ টেবিলে প্লেটটা রেখে উঠে এসে উত্তেজিতভাবে আমার দু কাঁধ ধরে ঝাঁকাতে লাগলো। সাবাস ওয়াটসন, সাবাস। সত্যি সত্যি বন্ধু, তুমি না থাকলে যে আমার কি হতো সেটাই মাঝে মাঝে ভেবে আমি অবাক হয়ে যাই। তার এই ধরনের আচরণের কোনো মাথা মুন্ডু খুঁজে না পেয়ে আমিও হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। শার্লক আমার মুখের দিকে তাকিয়ে একটা আত্মবিশ্বাসের হাসি এসে বলল, এখনো বুঝতে পারলে না বন্ধু? এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন, এলিমেন্টারি। সত্যি তদন্তে তোমার এবং মিসেস হাডসনের প্রতি আমি কৃতজ্ঞ। এখন তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কোথায়? শার্লক হেসে উত্তর দিল, এই রহস্যের জবনিকা পতন করতে। লাঞ্চ শেষ করেই ঝড়ের গতিতে আমাকে নিয়ে 221B বেকার স্ট্রিট থেকে 10 মিনিটের মধ্যেই আমরা ইন্সপেক্টর লেস্টারের টেবিলের সামনে এখন দাঁড়িয়ে আছি। দুজনেই একটু হাঁপাচ্ছিলাম। ইন্সপেক্টর লেস্ট্রেড, এখনই আর একবার কষ্ট করে সেন্ট বার্থলিউ হাসপাতালে যেতে হবে এবং দুজন প্রহরীকে সঙ্গে নিয়ে নেবেন। মাই ডিয়ার ইন্সপেক্টর। ইন্সপেক্টর লেস্ট্রেডও আমার মতোই বিস্ময়ে শার্লক হোমসের দিকে তাকিয়ে রইলেন। এখন চুপ করে দাঁড়িয়ে থাকার সময় নয় ইন্সপেক্টর। রুবি অফ দ্য সানের হদিশ যদি পেতে হয় তাহলে আমাদের সেন্ট বার্থলমিউ হাসপাতাল থেকেই শুরু করতে হবে, এবং সেটা এক্ষুনি। ইন্সপেক্টরের মুখ দেখে বোঝা যাচ্ছিল যে তিনি মনস্থির করে উঠতে পারছিলেন না যে এই মুহূর্তে ঠিক কী করা উচিত। একটা হাসপাতালে হঠাৎ করে খানা তল্লাশি চালিয়ে কিছু না পাওয়া গেলে তার বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টার্স কঠোর ব্যবস্থা নিতে পারে। আবার গোয়েন্দা শার্লক হোমসের সঙ্গে কাজ করার সুবাদে তার দীর্ঘদিনের অভিজ্ঞতায় তিনি জানেন যে শার্লক হোমসের অনুমান ভুল হয় না। সমগ্র লন্ডন পুলিশ বিভাগ এই বিষয়ে অবগত আছে। অবশেষে কিছু ভাবতে না পেরে শার্লকের কথা মতোই কাজ করলেন ইন্সপেক্টর লেস্ট্রেড। দুজন সশস্ত্র পুলিশ প্রহরীকে নিয়ে সেন্ট বার্থলোমিউ হাসপাতালে গিয়ে হাজির হলাম। ডক্টর ব্যাকোজ ডিউটি শেষ করে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়েছিলেন। শার্লক তার পথ আটকে দাঁড়ালো। ডাক্তার থমকে আমাদের মুখের দিকে তাকিয়ে রইলেন। দুঃখিত ডক্টর ব্যাকোজ, আপনি রুবি অফ দ্য সানের চুরির রহস্যে আমাদের অনেক সাহায্য করেছেন এবং একটু সাহায্য আমরা আপনার কাছ থেকে প্রার্থনা করছি। এক দৃষ্টিতে শার্লক হোমসের দিকে তাকিয়েছিলেন ডক্টর ব্যাকোজ।
যেন শার্লকের মস্তিষ্কটা পড়ে ফেলতে চাইছিলেন। এবার নিজেকে সামলে গলা ঝেড়ে স্বর বদল করে নিয়ে বললেন, বলুন না, কি সাহায্য চাইছেন? আপনার মেয়ের জন্য কেন এই পুতুলটি খুবই সুন্দর ডক্টর, ওটা একবার হাতে নিয়ে দেখতে পারি? ডক্টর ব্যাকহুজের চোখ দুটো যেন দপ করে জ্বলে উঠল। তার মুখের এক অদ্ভুত পরিবর্তন হলো। চোয়াল দুটো শক্ত হয়ে গিয়েছে, কপালের শিরাগুলো ফুলে উঠেছে। জ্বলন্ত দৃষ্টিতে উপসী বাঘের দৃষ্টিতে শার্লকের দিকে তাকিয়ে রয়েছেন, কিন্তু কিছু করে উঠতে পারছিলেন না, কারণ দুজন প্রহরী তাকে ঘিরে তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়েছিলেন। আমি আর ইন্সপেক্টর লেস্ট্রেড নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলাম। এছাড়া বিশেষ কিছু করার ছিল না আমাদের। শার্লক পুতুলটা এক ঝটকায় ডক্টর ব্যাকহুজের হাত থেকে ছিনিয়ে নিল। সত্যি নিখুঁত এবং সুন্দর পুতুল। টেবিলে থাকা একটি সিজার নাইফ তুলে হাসি মুখে আমাদের দিকে তাকালো। ওয়াটসন, ইন্সপেক্টর, এবার একটা মজা দেখুন। কথাটা শেষ করে পুতুলটির পেটে সিজার নাইফটা চালিয়ে দিল সে। তারপর পেট ফাঁক করে অনেক তুলোর মধ্য থেকে একটি লাল মখমলের বাক্স বের করল। ডক্টর ব্যাকহুজের মুখ রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেছে ততক্ষণে, আর আমার, ইন্সপেক্টর এবং প্রহরীদের মুখ বিস্ময়ে হাঁ হয়ে গিয়েছে। শার্লকের মুখে কিন্তু সেই আত্মবিশ্বাসের হাসি। ডান হাতের তালুতে মখমলের বাক্সটা রেখে বাঁ হাতে ধীরে ধীরে খাপটা খুলে ফেলল। ভিতর থেকে একটা লাল তীব্র আলোর ঝলকানি আমাদের সবার চোখ ধাঁধিয়ে দিল। রুবি অব দ্য সান। সময় এখন আরও আধ ঘন্টা পার করেছে। আরও পুলিশ বাহিনী সেন্ট বার্থলোমিউ হাসপাতালে এসে পৌঁছেছে এবং বাইরে সংবাদ মাধ্যম। লন্ডনের আবহাওয়ায় বসন্তের মতোই রুবি অব দ্য সান উদ্ধার এবং তার প্রহরীর খুনির গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়েছে। ফলে হুলস্থুল পড়ে গেছে গোটা লন্ডন জুড়ে। হাসপাতালের ভিতরের চিত্রটি অবশ্যই আলাদা। সেখানে নিজের চেম্বারের ভিতর নিজের মুখ দুহাতে ঢেকে বসে আছেন ডক্টর ব্যাকহুজ। শার্লক একটি সিগারে ধূমপানে রত। আমি বললাম, শার্লক, এবার শুরু করো। ইন্সপেক্টর লেস্ট্রেড আমার কথায় সায় দিলেন। শার্লক হেসে বলল, ওয়েল, তাহলে শুরু থেকেই শুরু করছি। ওকে, ভুল যদি কিছু বলি তাহলে ডক্টর ব্যাকহুজ সেটা শুধরে দেবেন। ডক্টর ব্যাকহুজ মুখ থেকে হাত সরিয়ে শার্লক হোমসের দিকে একবার দেখলেন। শার্লক বলতে শুরু করলো, আমরা জানি গত 3 দিন আগে লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম থেকে মহামূল্য একটি রত্ন রুবি অব দ্য সান চুরি হয় এবং মিউজিয়ামের মূল প্রহরী টমাস এলিংওয়ার্থ গলায় ফাঁস দিয়ে খুন হন। সে মৃতদেহ পাওয়া যায় মিউজিয়ামের বাইরের ফুটপাথে। খুব নিখুঁতভাবে এই দুই অপরাধ সম্পন্ন হয়, যেখানে কোনো প্রমাণ ছেড়ে যায় না অপরাধী। কিন্তু হঠাৎ করে সেখানে মিউজিয়াম কিউরেটর জর্জ ব্রাউনের কোটের একটি বোতাম পাওয়া যায়, যার ফলে পুলিশের সমস্ত সন্দেহ গিয়ে বর্তায় মিউজিয়ামের কিউরেটরের উপর। আমার সন্দেহ কিন্তু এখন থেকেই জন্মাতে শুরু করে, কারণ যেখানে অপরাধের কোনো ছাপ ছেড়ে যায়নি সেখানে এই সামান্য ভুল কেন করে যাবে? তখন আমি অনুমান করি যে আততাই যেই হোক, সে সম্পূর্ণ দোষ মিউজিয়াম কিউরেটর জর্জ ব্রাউনের ঘাড়ে চাপাতে চাইছে। কিন্তু তখনও এটা অনুমান করতে পারিনি যে ডক্টর ব্যাকহুজই মেইন কালপ্রিট। প্রহরী টমাস এলিংওয়ার্থকে মিউজিয়াম কর্তৃপক্ষ যতই কর্তব্যপরায়ণ বলে সার্টিফাই করুক না কেন, আমার প্রথম থেকে দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে এই চুরির পেছনে তার হাত রয়েছেই। কারণ চোর যতই পরিকল্পনা করুক না কেন, একজন বাইরের লোকের থেকে মিউজিয়ামের ভেতরের লোকের পক্ষে সরানোটা অনেক বেশি সহজ হবে। আর তাই এই কাজের জন্য প্রহরী টমাস এলিংওয়ার্থকে বেছে নেন ডক্টর। কি তাই তো? ডাক্তার নীরবে একবার ঘাড় নাড়িয়ে সম্মতি দিল। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু মিউজিয়ামের ভিতরের লোকের মধ্যে তো মিউজিয়াম কিউরেটর জর্জ ব্রাউনও আছেন, তাকে তুমি সন্দেহের আওতা থেকে বাদ দিলে কেন? মাই ডিয়ার ওয়াটসন, তোমার কি মনে হয় একজন মিউজিয়াম কিউরেটর এত কাঁচা কাজ করবে এবং রুবি অব দ্য সানের মতো একটি মহামূল্য রত্ন চুরি করে তিনি বোকার মতো সেখানে বসে থাকবেন না? লন্ডন ছেড়ে অন্যত্র চলে যাবেন। আর তুমি তো নিজের চোখেই দেখলে যে টমাস এলিংওয়ার্থের চুরি করার পেছনে কতটা দৃঢ় কারণ ছিল। একজন মানুষ যিনি মধ্যবিত্ত শ্রেণীর অথচ রোজ জুয়ো খেলেন, তার কাছে অর্থের পর্যাপ্ত অভাব হতেই পারে। কি আর রোজ ধার দেয় বলো বন্ধু? ফলে পাওনাদারদের চাপ বাড়তে থাকে। এককালীন একটা বড় সংখ্যার টাকা হাতে এলে এই সমস্যা থেকে বেঁচে বেরোন যাতে। আর ডাক্তার ব্যাকহুজ এই সুযোগটাই কাজে লাগিয়েছিলেন।
আর আপনি তো মিথ্যেও বলেছেন ডক্টর। আপনি একাধিকবার মিউজিয়ামে গেছেন, রুবি অব দ্য সান প্রত্যক্ষ করেছেন এবং সেটা চুরির পরিকল্পনা করেছেন। সেই সময় আপনি কোনো কারণবশত জানতে পারেন ইলিংওয়ার্থের অনেক টাকার প্রয়োজন। তাকে প্রলোভন দেখিয়ে আপনি চুরিতে রাজি করান। কিভাবে মিউজিয়ামের কিউরেটর জর্জ ব্রাউনের ঘাড়ে সেই অপরাধ চাপিয়ে দিতে হয় সেটাও তাকে বলে দেন। আপনার কথা মতোই চুরি আগের মিস্টার ব্রাউনের লং কোট গায়ে চাপিয়ে জর্জ ব্রাউন সেজে উল্টো দিকের রেস্তোরাঁয় আপনার সঙ্গে দেখা করে ইলিংওয়ার্থ, যাতে সেখানকার ওয়েটার ছেলেটি পুলিশের কাছে সেটা বলে এবং সমস্ত সন্দেহ গিয়ে পড়ে মিউজিয়াম কিউরেটরের উপর। কিন্তু পুলিশ কিছুতেই মিউজিয়াম কিউরেটরকে পুরোপুরি সন্দেহ করতে পারছিল না। কাজেই সেই সন্দেহ আরও জোরালো করা প্রয়োজন হয়ে পড়ে আপনার। এবার নিজেই একটা লং কোট গায়ে চাপিয়ে মিউজিয়ামের লনে জর্জ ব্রাউন সেজে আপনি পুলিশকে দেখা দেন এবং প্রমাণস্বরূপ গতদিনই মিস্টার ব্রাউনের কোটের একটি বোতাম আপনি ছিঁড়ে নিয়েছিলেন, যেটা মিউজিয়ামে ফেলে এলেন। পরদিন ইন্সপেক্টর লেস্ট্রেড সেখানে পৌঁছে সেই বোতাম পেল এবং মিউজিয়াম কিউরেটরের উপর চড়াও হলেন। তার ধারণা হলো নিশ্চয়ই অপরাধের কোনো প্রমাণ ছিঁড়ে এসেছিলেন এই মিউজিয়াম কিউরেটর, যেটা তিনি সরাতে ভুলে গিয়েছিলেন। আর সেই দিকে আপনি নিশ্চিত হলেন ডক্টর ব্যাকহোস। কিন্তু ডক্টর এটা ভুলে গিয়েছিলেন যে রেস্টুরেন্টের ওয়েটার, পুলিশের প্রহরী এবং ইলিংওয়ার্থের বাড়িওয়ালা, এই তিনজন প্রত্যক্ষদর্শী যারা প্রত্যেকেই একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখেছিল, তারা প্রত্যেকেই তাদের জবানবন্দিতে জানিয়েছে যে এই ব্যক্তিটি সামান্য খুঁড়িয়ে চলে। ডিয়ার ইন্সপেক্টর, আপনারা এই বিষয়টিতে দৃষ্টি না দিলেও আমি কিন্তু বিষয়টি প্রথম থেকেই মাথায় রেখেছিলাম। মিস্টার ব্রাউনকে বারে বারে লক্ষ্য করেও কখনো খোঁড়াতে দেখলাম না, ফলে তার উপর যতটুকু সন্দেহ ছিল সেটা সম্পূর্ণ দূর হয়ে গেল মন থেকে। ইন্সপেক্টর লেস্ট্রেড এবার অধৈর্য হয়ে বলে উঠলেন, সবই তো বুঝলাম মিস্টার হোমস, কিন্তু ডক্টর ব্যাকহোসি যে অপরাধী সেটা কিভাবে বুঝলেন? শার্লক হাসল। গুড কোয়েশ্চেন ইন্সপেক্টর। ডক্টর ব্যাকহোসি যে অপরাধী সেটা আমি প্রথমেই কখনো অনুমান করিনি, কিন্তু এটা বুঝতে পারছিলাম যে এই ঘটনার পেছনে কোনো পুরোধার বুদ্ধিসম্পন্ন ব্যক্তির পরিকল্পনা কাজ করছে। রুবি অব দ্য সান কেন চুরি হলো, কিভাবে চুরি হলো এবং কোথায় গেল, এইটা নিয়েই চিন্তা করে যাচ্ছিলাম। রাতারাতি লন্ডনের বুক থেকে এই অমূল্য সম্পদ সরিয়ে ফেলা খুব একটা সহজ কাজ নয়। মনের মধ্যে এত কিছু টানাপোড়েন যখন চলছে, তখন আজ ডাক্তারকে খুঁড়িয়ে চলতে দেখে মনে একটা ধাঁধা লাগলো। তাই ওয়াটসন, আজ যখন ডাক্তারের সঙ্গে কথা বলে আমরা হাসপাতালের বাইরে বেরিয়ে এলাম, আমি আবার হাসপাতালে ডক্টর ব্যাকহোসের চেম্বারের সামনে ফিরে যাই এবং মেঝেতে তার জুতোর ছাপগুলো খুঁটিয়ে পরীক্ষা করি। ডক্টর ব্যাকহোসের ডান পাটা বাবার তুলনায় কয়েক ইঞ্চি ছোট, সেটা বুঝতে পারলাম। তবে সেটা জন্মগত না কোনো দুর্ঘটনায় হয়েছে সেটা জানা নেই। এরপর বাড়ি ফিরে লাঞ্চ করার সময় রুবি অব দ্য সানের ইতিহাসটা মাথায় আসে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, মহান গ্রিক সম্রাট আলেকজান্ডার দি গ্রেট। আর ডক্টর ব্যাকহোসও তো গ্রিসের নাগরিক, তাই না? চুরির মোটিভটা এখান থেকে আসে। নিজের দেশের সম্পদ নিজের দেশকে ফিরিয়ে দিতে চেয়েছিলেন ডাক্তার, তবে ওটা নিজেই বিদেশে পাচার করে দিতে চেয়েছিলেন নাকি ডাক্তার? ডক্টর ব্যাকহোস একটা জ্বলন্ত দৃষ্টিতে শার্লক হোমসের দিকে তাকালো। চাপা ক্রুদ্ধ কণ্ঠে বলল, রুবি অব দ্য সান গ্রিসের সম্পত্তি, আলেকজান্ডার দ্য গ্রেটের সম্পত্তি। ওই অমূল্য সম্পদের ভাগিদার আমরা। তোমরা জুয়া চুরি করে ওই সম্পদ মুষ্টিগত করেছ। ডাক্তার ব্যাকহোস, এই ভুল যদি হয়েও থাকে সেটা আমাদের পূর্বপুরুষরা করে গিয়েছেন, আমরা কখনোই এর জন্য দায়ী নই। আপনি তার থেকেও বড় অপরাধ করছেন, দেশের জাতীয় সম্পত্তি চুরি এবং হত্যা। খুনটা যে গলায় ফাঁস দিয়ে হয়েছিল সেটা বোঝা গেছে, আর সেটা কে করেছিল সেটাও জানা গেল। কিন্তু কিন্তু চুরিটা হলো কি করে এবং খুনটাই বা কেন হলো, সে বিষয়ে তুমি কি কোনো আলোকপাত করতে পারো শার্লক? নিশ্চয়ই পারি বন্ধু, সেটা তো তুমি এবং মিসেস হাডসন আমাকে দেখিয়ে দিয়েছো। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আমরা? হ্যাঁ, তোমরাই। যাক, বিস্তারিত বললে হয়তো বুঝতে পারবে। রুবি ডক্টর ব্যাকহোস নিজের হাতে চুরি করেননি। খুব সহজ পথে অনেক টাকার ভাগের লোভ দেখিয়ে মিউজিয়ামের মূল প্রহরী টমাস ইলিংওয়ার্থকে দিয়েই চুরিটা করিয়ে মিউজিয়ামের বাইরে আনে। তারপর সেটা নিজের হস্তগত করেন। কিন্তু মিস্টার হোমস, তাহলে ইলিংওয়ার্থকে খুন করা হলো কেন? ডক্টর ব্যাকহোস কি ইলিংওয়ার্থকে টাকাটা না দেওয়ার জন্যই? মূলত তিনটি কারণে ইলিংওয়ার্থকে খুন করেন ডক্টর ব্যাকহোস। এত বড় অপরাধের একমাত্র সাক্ষী ছিল ইলিংওয়ার্থ। লন্ডন পুলিশের হাতে যদি কোনোভাবে ধরা পড়তো ইলিংওয়ার্থ, তাহলে পুলিশের সামনে মুখ খুললে ডক্টর ব্যাকহোস ধরা পড়ে যেত। দ্বিতীয়ত, ইলিংওয়ার্থ জুয়ারি ছিল। ভবিষ্যতে যদি টাকার দরকার হতো, আমি নিশ্চিত ডাক্তারকে সে ব্ল্যাকমেল করতই।
ওনার মতো তীক্ষ্ণ বুদ্ধির মানুষ কখনোই সম্ভাবনাকে বাঁচিয়ে রাখবে না। কি ঠিক বললাম তো ডক্টর ব্যাকোস? আর তৃতীয়টা? বার্গারের ভেতর হ্যামের উপস্থিতি। বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে ব্রেডের মধ্যে এত সুন্দর হ্যামের প্রিপারেশন লুকোনো রয়েছে। ঠিক যেমন বোঝার উপায় ছিল না নিজের মেয়ের জন্য উপহার স্বরূপ কেনা পুতুলের মধ্যে রুবি অফ দ্য সান লন্ডনের সেন্ট বার্থলোমিউ হাসপাতাল থেকে সুদূর গ্রীসে চলে যাচ্ছিল, ঠিক সেইভাবেই মিউজিয়াম থেকে নিজের কাছে রুবিটি আনিয়েছিলেন ডক্টর ব্যাকোস। মানে কি মিস্টার হোমস, উনি ইলিংওয়ার্থের কাছ থেকে রুবি নিয়ে নিজের সঙ্গে সেটা আনেননি? তাতে বিপদ অনেক বেশি। গভীর রাত্রে লন্ডনের রাস্তায় চলাফেরা করলে পুলিশের সন্দেহের আওতায় পড়তে পারে। তাতে বা আমাল সময় ধরা পড়লে সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে। আর ডক্টর ব্যাকোস তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হয়ে কখনোই সেই ঝুঁকি নেবেন না ইন্সপেক্টর। উনি ইলিংওয়ার্থের হাত থেকে রুবিটি নেওয়ার পর পেছন থেকে অতর্কিত হামলা করে তার মুখের মধ্যে রুবি ঢুকিয়ে মুখ চেপে ধরে ডক্টর। নিঃশ্বাস বন্ধ হয়ে থাকার দরুন বেশ কিছুক্ষণ পর রুবি গিলে ফেলে ইলিংওয়ার্থ। ঠিক সেই মুহূর্তে রোগীর চামড়া সেলাই করার ক্যাটগাট দিয়ে পেছন থেকে গলায় ফাঁস দিয়ে ইলিংওয়ার্থকে হত্যা করে ডাক্তার। উনি জানতেন পরদিন ইলিংওয়ার্থের মৃতদেহ ময়নাতদন্ত হতে পারে, তার কাছেই আসবে এবং স্বয়ং পুলিশ নিজের দায়িত্বে সেটা তার কাছে পৌঁছে দেবে। কোনো ঝামেলা ছাড়াই ময়নাতদন্তের সময় রুবিটি মৃতদেহ থেকে বের করে নেওয়া যাবে। আমরা নির্বাক হয়ে শার্লকের দিকে তাকিয়ে রইলাম। ডক্টর ব্যাকোস সম্পূর্ণ ভেঙে পড়েছেন। শার্লক আমাদের মুখের দিকে তাকিয়ে বলল, কি বিশ্বাস হচ্ছে না? বেশ, এখনো টমাস ইলিংওয়ার্থের মৃতদেহ এখনো মর্গের ফ্রিজারে রাখা আছে। আরও একবার অটোপসি করিয়ে দেখিয়ে নিতে পারো লেস্ট্রেড। এত বড় সাইজের রত্ন সহজেই পেটে যাবে না। আমার বিশ্বাস মৃতদেহের ময়না তদন্তের সময় খাদ্যনালী কেটে রুবিটি বের করতে হয়েছে, সুতরাং সেটা দেখলেই আপনি ধরতে পারবেন। বক্তব্য শেষে নিজের পকেট থেকে একটি সিগার বের করে ধরিয়ে শার্লক আমার কাঁধে হাত রাখল। চলো ওয়াটসন, লাঞ্চের সময় মিসেস হাডসনের হ্যামবার্গার ঠিক উপভোগ করতে পারিনি। এখন আরও একবার বাড়ি গিয়ে তার কাছে আবদার করতে হবে। আমি কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে পড়লাম। ভালো কথা লেস্ট্রেড, পোস্টমর্টম হলে আমাকে দয়া করে জানিও। আমার অনুমান কতটা মিলল দেখি। চললাম, গুড বাই। পরদিন থেকে আবার ব্রিটিশ মিউজিয়াম এক্সিবিশন হলে নিজের জায়গায় আবার শোভা পেতে লেগেছে রুবি অফ দ্য সান। পুলিশের বড় অফিসার থেকে শুরু করে লন্ডনের অভিজাত পরিবার এবং মিউজিয়াম কর্তৃপক্ষের সদস্যরাও সকলে উপস্থিত আছেন। মিউজিয়াম কিউরেটর জর্জ ব্রাউন নিরপরাধ প্রমাণিত হওয়ায় তার উপর থেকে সমস্ত চার্জ মুক্ত করে সাসপেনশন অর্ডার তুলে নিয়েছে মিউজিয়াম কর্তৃপক্ষ। পুরনো পদে আবার বহাল হয়েছেন তিনি। সারা শহরে উৎসবের পরিবেশ। খবরের কাগজে শার্লক হোমসের বুদ্ধির জয় জয়কার। কিন্তু আমার বন্ধু সেই আপন ভোলাই রয়েছে। উত্তাপহীন অলসতায় 221B বেকার স্ট্রিটে নিজের ঘরে বসে নিজের প্রিয় পাইপ মুখে নিয়ে এক মনে ভায়োলিন বাজিয়ে চলেছে। শেষ হলো আমাদের আজকের নিবেদন। লেখক সুমনের জালুইয়ের কলমে দি অ্যাডভেঞ্চার অফ রুবি অফ দ্য সান। সমগ্র গল্প পাঠে ছিলেন দেবাঞ্জন। শার্লক হোমসের ভূমিকায় ব্রতদীপ, অন্যান্য চরিত্রে পার্থ, নীলাঞ্জন, শুভদীপ্ত এবং আমি রাকিব। সমগ্র সম্পাদনায় সৌরিন, প্রচ্ছদ নির্মাণ, নির্দেশনা এবং সূত্রধারের ভূমিকায় আমি রাকিব। গল্পটি কেমন লাগলো আর পরবর্তীতে কেমন ধরনের গল্প আপনারা শুনতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। এই গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নিবেদনে। শুনতে থাকুন গল্পাসুর।